रब इशरह ली सदरी वयस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब ज़िदनी इल्मा। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমি আজও এই তৃতীয় দিনের মতো এই পাটের ইতিহাস বলতেছিলাম। তো আজকে আপনাদেরকে একটা মজার একটা গল্প শোনাবো। সেটা হলো নারায়ণগঞ্জকে কেন পাশ্চাত্যের ডান্ডি বলা হয়। আমরা ছোটকালে আমাদের ভাব সম্প্রসারণে এই প্রশ্নটা আসতো। এখনকার প্রজন্ম হয়তো এটা জানেনই না, যেহেতু তারা পাট সম্পর্কে কিছুই তাদের আইডিয়া নাই। এটা প্রায় বিলুপ্তির পথে। তো এই বিষয়টা নিয়ে আমি কথা বলতে গিয়ে কালকে শেষ করেছি। সেটা হলো যে ভারতবর্ষের আমাদের যেই পাটের যে ভৌগোলিক ইতিহাস, সেটা আমাদের যে ভারতবর্ষ, দ্যাট মিন্স 1947 সনের আগের ভারতবর্ষ, যেটা পাকিস্তান, বাংলাদেশ এবং ভারত নিয়েই ছিল। তো তার আগের কাহিনীটা আপনাদেরকে বলতেছিলাম যে পাটটা কিভাবে আসলো। তো তখন ছিল আসলে ব্রিটিশ ঔপনিবেশিক, এবং আপনাদের মনে আছে যে ব্রিটিশগণ ভারত থেকে এই পাটটাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে ইংল্যান্ডে নিয়ে যায়, এবং সেখানে তারা এটার ফ্যাক্টরি করে, এবং সেটা করে হলো ডান্ডি। ডান্ডিটা হলো টোটাল যে গ্রেট ব্রিটেন, সেই ব্রিটেনের উত্তরে, ওটা তো 4টা দেশ মিলাই হলো আসলে গ্রেট ব্রিটেন। তো একটা হলো তো ইংল্যান্ড, আরেকটা হলো ওয়েলস, একটা হলো আয়ারল্যান্ড, আরেকটা হলো স্কটল্যান্ড। তো স্কটল্যান্ডের একটা শহর হলো ডান্ডি। তো এখানে একটা মজার বিষয়, সেটা হলো এই ইংলিশরা যখন বিশেষ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এখান থেকে নিয়ে যায় পাটটাকে ওখানে ফ্যাক্টরি করার জন্য, তো আসলে ইংল্যান্ডের ভিতরে তো এটা তো একেবারে জনবহুল এলাকা, এবং ওইখানে একটা বৈষম্যের ব্যাপার আছে। কারণ আমি স্কটল্যান্ডে অনেক দিন ছিলাম, আমি দেখছি স্কটল্যান্ডও স্বাধীন হতে চায়। এই এখনকার যে এরকম মণিপুর, ভারতের মণিপুর রাজ্য সহ যেই দেশগুলো এখন তাদের স্বাধীনতা প্রত্যাশা করতেছে এবং সেটার জন্য আন্দোলন করতেছে, এখনও আন্দোলন চলছে। তো এরকম স্কটিশদেরও মনের একটা কষ্ট, তারাও চাচ্ছে যে তারা আলাদা একটা দেশ হওয়ার জন্য। তো আসলে এইটা ছোট্ট করে বলছি এই কারণে যে ওই ইংল্যান্ডের মধ্যে কোথাও এটা করে নাই, ডান্ডিতে করছে। ডান্ডিতে তাদের একটা আছে, নদী বন্দর আছে বা সমুদ্র বন্দর। ওখানে তো আসলে নদী নাই, সমুদ্র বন্দর আছে ডান্ডি শহরের। বিউটিফুল এক শহর। আল্লাহ তাআলা আমাকে যাওয়ার সুযোগ দিয়েছে, আমি গিয়ে দেখে আসছি। তো ডান্ডিতে বসিয়ে তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওখানে অনেকগুলো এই জুট মিল করে, এবং তারা ওখান থেকেই প্রোডাকশন করে ইউরোপে তারা নিজেরাও নিজেদের ব্যবহারের জন্য রাখে, এবং ইউরোপে ওটা সাপ্লাই দেয়। তারা এখান থেকে তারা সহজ মূল্যে এটা নিয়ে যায়, এবং যেই জাহাজে করে নিয়ে গেছে, আমার সৌভাগ্য হয়েছে আমি সেই জাহাজে উঠে ঘুরে উঠে আসছি। যে এইটা এক ইতিহাস। তারা তারা আবার কি করে, যে কোনো পুরনো জিনিসকে তারা ইতিহাস হিসেবে রেখে দেয়। এবং এইটা আমি ইয়েতে আমাদের যে এডিনবারাও আমি এরকম দেখেছি, যে রানী যেই জাহাজে করে ইউরোপ এশিয়া সফরে এসছে, সেই জাহাজটাও অনেক সুন্দর একটা জাহাজ। সেই জাহাজেও আমি উঠে ঘুরে, সেই অনেকগুলো লেখা আছে তাদের, যে রানী যে গেছেন, কোন রুমে থাকতেন, কি প্রত্যেকটা রুম ঘুরে ঘুরে ওগুলো দেখার সৌভাগ্য হয়েছে। তো যাই হোক, ইতিহাস
মানুষকে মনে রাখতে হয়, ইতিহাস থেকে মানুষকে শিখতে হয়। এবং এই যে আপনাদেরকে বললাম না যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির গত কয়েক বছর 2-3 বছর আগে আমার খেয়াল আছে যে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি লাস্ট পর্যন্ত ভারতের এক ব্যবসায়ী ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কিনে নেয়। আসলে যারা অত্যাচারী হয়, যারা শোষণ করে, তাদের একসময় পরাজয়, তাদের একসময় ব্যর্থতা, এইটা আল্লাহ তাআলা পরে দেখায়। সে যাই হোক, তো আমি বলছিলাম যে নারায়ণগঞ্জের সাথে ডান্ডির কি সম্পর্ক, স্কটল্যান্ডের সেই ডান্ডি শহরের কি সম্পর্ক, সেটা শুধু এই পার্ট বেজ। বাংলাদেশে যেরকম নারায়ণগঞ্জ হলো এই বাংলাদেশের সবচেয়ে বড় জুট মিল ছিল, আদমজি জুট মিল। তো এইখানে সারা বাংলাদেশ থেকেই পাট, যেহেতু এইটা অনেক বড় এশিয়ার বিখ্যাত জুট মিল ছিল, তো ওই কারণেই এখানে এই পাটের সমস্ত সমাগম, কাঁচা পাটের এখানে আসতো। কারণ এইটা এক মহল ছিল। আমার এটুক মনে আছে, আমার নানা এই ঢাকা বাজু পাকা লাইন আদমজি মিলের ভিতরে একটা আছে, স্টাফদের থাকার একটা এলাকা আছে, ওইটার নাম হলো ঢাকা বাজু পাকা লাইন। ওই মসজিদের ইমাম ছিলেন। এবং এখানে বলে রাখা ভালো, আমার নানার রিটায়ারমেন্টের পরে আমার নানার ভাইয়ের ভাইস্তা, দ্যাট মিনস আমার চাচাতো মামা মাওলানা সাহেব ওখানে মসজিদের ইমাম ছিলেন। এবং সাইদুল হক নেতা, আপনারা যারা আমার এই ভিডিও দেখবেন, যারা এই পাটের সাথে সম্পৃক্ত, যারা আপনার এই আদমজি জুট মিলের সাথে কোনো না কোনোভাবেই সম্পর্ক ছিল, তারা জানবেন যে 80 দশকে 90 দশকে তখন এক নেতা ছিল, বিখ্যাত এক নেতা ছিল। এরকমও শুনছি সে নাকি তার পায়ের বুট দিয়ে ব্রিটিশদের গাড়িকে ঠেকিয়ে দিয়েছেন। মানে শ্রমিক নেতা ছিলেন সাইদুল হক, সাধু নেতা বলতো তাকে। ওই আমার মায়ের ফুফাতো ভাই। কারণ আমার বাড়ি নোয়াখালী, সেই সাধু নেতার বাড়ি সেই একই এলাকায়, নোয়াখালী, এটা বেগমগঞ্জে পড়ছে। তো সুতরাং এই ডান্ডি হওয়ার মেইন কারণে আসলে ডান্ডিতে যেরকম প্রাচ্যাত্যের ডান্ডি, দ্যাট মিনস প্রাচ্যের একটা দেশ হলো ইংল্যান্ড, দ্যাট মিনস গ্রেট ব্রিটেন। গ্রেট ব্রিটেনের একটা শহর হলো স্কটল্যান্ড, সেই শহরেরই আর একটা ছোটো শহর হলো ডান্ডি। যেহেতু ওখানে পাটের কার্যক্রম হইতো, বাংলাদেশ থেকে পাট ওখানে যেত, গিয়ে তারা তাদের মতো করে আমাদের মতো এরকম সালা বস্তা তৈরি করতো এবং অন্যান্য প্রোডাক্ট তারা তৈরি করতো। ওইরকম বাংলাদেশও এই সবচেয়ে বড় যে জুট মিলটা, সেটা ছিল আদমজি। এখানেও সেম একই রকম প্রোডাকশান হইতো, একই রকম সব কিছু তৈরি করতো। এবং এইটা শ্রমিকদের এক বিশাল মিলন মেলা ছিল। এখানে হাজার হাজার শ্রমিক কাজ করতেন এখানে। এবং নোয়াখালী কুমিল্লা অঞ্চলের লোকজন বেশি চাকরি করতেন আমার জানা মতে। এবং ইংল্যান্ডেরটা লাস্ট পর্যন্ত আমি জানি যে, আপনাদের খেয়াল আছে কি না জানি না, সেটা হচ্ছে যে ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার, তখনকার প্রাইম মিনিস্টার ছিল লৌহ মানবী বলতো তাকে, মার্গারেট থেচার। এই মার্গারেট থেচারের আমলে এসে তারা ইন্ডাস্ট্রিকে এইটাকে তারা আউটসোর্সিংয়ে চলে গেলেন। দ্যাট মিন্স ইন্ডাস্ট্রি তাদের দেশে থাকবে না, বিভিন্ন দেশে ইন্ডাস্ট্রি থাকবে, তারা শুধু ফিনিশড গুডসটা নিয়ে আসবে। তো আউটসোর্সিংয়ে চলে গেলেন এবং সেই আউটসোর্সের শুরু হয়েছে তখন থেকে ওইভাবে, যে না আমাদের দেশে পলিউশন করা যাবে না। এখন আপনারা লক্ষ্য করেন যে ইউরোপ তাদের দেশে পলিউশন করতে দিবে না, জুট মিল থাকলে এখানে অনেক ধরনের হবে, পানি দূষণ হবে, কারণ প্রচুর পাট কলে প্রচুর পানি লাগে। তো তারা এগুলো কী করলো, আমাদের গরিব দেশগুলোর থেকে নিয়ে যায়, তারা তাদের কারখানা বন্ধ করে দিলেন। তো এই আজকে আসলে এই কারণেই আপনাদের জানা ভালো যে আমাদের নারায়ণগঞ্জকে প্রাচ্যাত্যের ডান্ডি বলা হতো ওই কারণে। তো আমি আশা করব এরকম ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপ করব, আপনারা আমার সাথে থাকবেন। আমরা প্রত্যেক দিন একটু গল্প করব
5-10 মিনিটের একটা আমরা ভিডিও ক্লিপ করব। আমরা ছোট্ট ছোট্ট করে পাটের বিষয়ে আমরা পাটের ইতিহাস জানতে থাকব। এবং এইটা আমি যেহেতু এটা ভিডিও করে রাখতেছি, এইটা সবারই কারো না কারো কোনো না কোনো প্রজন্মের হয়তো কাজে লাগবে যদি এটা থেকে যায়। এবং আমার কথা বলার মধ্যে কোনো রকম যদি কোনো ইনফরমেশন ভুল হয়ে থাকে, বা আমার কথা বলার মধ্যে যদি আমি কাউকে, যেহেতু এটা আমি ধারাবাহিক করব, এটা যেহেতু আমার 3য় ভিডিও, আমি হয়তো আরও 15-20টা ভিডিও হবে, তো আমার কথার মধ্যে যদি কখনও যদি কোনো কাউকে মনে কষ্ট চলে যায়, আমি আল্লাহর রাস্তায় আপনাদের কাছে ক্ষমা চাবো। মানুষই তো ভুল করে, আমি চেষ্টা করি, কাউকে কষ্ট দেওয়ার আমার কোনো টার্গেট নাই। আমার হলো যে আমি অনেক বছর যাবতে পাট নিয়ে কাজ করি, পাটে না বলা কথাগুলো বলতে পারি নাই, পরিবেশ ছিল না, সত্যি কথা বলতে পরিবেশ ছিল না। কোনো সরকারের আমলে, আমি এই সরকার ওই সরকার বলবো, যেটাই বলবো না কেন, কোনো সরকারের আমলে এইভাবে কথা বলার সুযোগ পাই নাই আমার জানা মতে। তো এখন যেহেতু কোনো সরকার নাই, এটা একটা সার্টেন মানুষ দিয়ে সার্টেন টাইমের জন্য এই দেশটা চলছে, এই জন্য আমি এগুলো বলে রাখতেছি। কিন্তু কোনো দলকে কষ্ট দেওয়ার জন্য, কোনো দলকে আমি পক্ষ নেওয়ার জন্য আমার এই পাটের বিষয়টা যেন না হয়, এইটা আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা ওইটা খেয়াল করবেন। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।